পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে, যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে? বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই। দেশে তো যে গতিতে বসে সে দুর্বলতা দেখে না। আমি যখন বলবো ডক্টর ইউনূস সরকার নয় বলে বা এরকম একটা গুঞ্জন ছিল, আমরা যখন বলছি গত 1 মাস ধরে যে ডক্টর ইউনূস হয়তো পারবেন না, ডক্টর ইউনূস হয়তো অনেকেই বলছেন তিনি নির্বাচন দিতে পারবেন না, নির্বাচন হবে না, তখনই কথাটা কি কোনোভাবে আওয়ামী লীগের ফেলে যায় গেলে সে তো আমাদের দোষ না, আমাদের দায় না, বাস্তবতা তুলে ধরার প্রেক্ষিত। এখন এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশরাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশরাক মেয়র হলে সেটা কি, মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা? মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ার্ডের প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা নয়, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আবারও একটা ক্লিয়ারিফিকেশন, ওই যে এর আগের আলোচনা আপনাদেরকে বলেছিলাম আমরা এখন ঝেড়ে কাশতে গেলে আগে প্রমাণ দিতে হয় আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ বা আওয়ামী লীগ কোনো কিছু খাওয়াচ্ছে গিলাচ্ছে কিনা। আমি আবারও সে একটা ক্লিয়ারিফিকেশন দিই। আপনারা যারা পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি, যেগুলো আগে ছিল 2023, 2024 ছিল, 24 ডিসেম্বর 23 পর্যন্ত ছিল, তারপর তো হ্যাক হয়ে গেল, আমাদের হাতছাড়া হয়ে গেল। সেই চ্যানেলগুলোতে আমরা কি বলতাম সবসময়, ওই যে ফোন নিয়ে ইভেন স্পেশাল ইন্টারভিউ করেছিলাম আমি, টেলিফোন ইউজ নিয়ে, হোয়াটসঅ্যাপ ইউজ নিয়ে, বা নেতাদেরকে ফোন করলে বলে টেলিফোনে হোয়াটসঅ্যাপে কল দাও, তখন আমি বলতাম যে আমি ম্যাক্সিমাম মানুষকে বলে আমাকে কেউ ফোন করলে সরাসরি আমার ফোনে ফোন দিয়ে, বাবা আমার কোনো সমস্যা নেই, আমি দেশ, রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের পার্ট না। সেটা আওয়ামী লীগের সময় যা বলতাম এখনো তাই বলি। আমাকে গোপন আলোচনার কোনো জায়গা আমার নেই, আমাকে যে কেউ ফোনে ফোন দিতে পারে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে এই সময় এসে তাই বলি, আমাদের জায়গাটা রাষ্ট্র, সরকার বা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের পার্ট না, আমরা সমালোচনা করি, যেটা আওয়ামী লীগ সরকারের সময় দৃঢ়ভাবে অনেক বিষয়ে কথা বলেছি। এবার সঙ্গে বলতে গিয়ে বলি, আওয়ামী লীগের সময় আমরা যখন বলতাম সরকার খুব নাজেহাল অবস্থায় আছে, আমরা যখন বলতাম এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হতো। অসংখ্য ধরনের, ওই যা বললাম পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো আছে, বাট আমাদের নিয়ন্ত্রণে নেই। আর এখনকার সময় এসে ডক্টর ইউনূস ব্যর্থ, ডক্টর ইউনূস এই দেশ চালাতে পারেনি, ডক্টর ইউনূস এই দেশে শান্তি রাখেননি, ডক্টর ইউনূসের সরকার এবং অনেক অনেক ক্ষেত্রে একচোখা নীতি অবলম্বন করেছেন, তার নিজের কোন একটা আদর্শ, সেই আদর্শে তিনি চলতে চেয়েছেন। এইটা বলার মানে যদি রাষ্ট্র বিরোধিতা হয়, স্বাধীনতা বিরোধিতা হয়, অথবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এটা আমার ইল্লাক। কিন্তু এইটা বলার অর্থ যদি হয় তাদের দুর্বলতাটা দেখে চোখে দেখানো, আমাদের দেশে তো যে গতিতে বসে সে দুর্বলতা দেখে না। আমি যখন বলবো ডক্টর ইউনূস সরকার নয় বলে বা এরকম একটা গুঞ্জন ছিল, আমরা যখন বলছি গত 1 মাস ধরে যে ডক্টর ইউনূস হয়তো পারবেন না, ডক্টর ইউনূস হয়তো অনেকেই বলছেন তিনি নির্বাচন দিতে পারবেন না, নির্বাচন হবে না, তখনই কথাটা কি কোনোভাবে আওয়ামী লীগের ফেভারে যায় গেলে সেটা তো আমাদের দোষ না, আমাদের দায় না, বাস্তবতা তুলে ধরার প্রেক্ষিত। এখন গুঞ্জনের জায়গা না। আমি গতকাল থেকে আলোচনা করছি 15 আগস্ট থেকে, যখন মিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি যখন বলছেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, কি হলে পদত্যাগ করতে পারেন, জামাত এবং এনসিপি ইলেকশনে জয়েন না করলে। ডক্টর ইউনূসের এই পদত্যাগের গুঞ্জন কেন? আমি বলেছি তাকে তো পদত্যাগ করতে হবে, টুডে টুমরো তাকে পদত্যাগ করতে হবে, তিনি পারছেন না, সামলাতে পারছেন না। তার দিক থেকে নানা রকম ব্যাখ্যা দাঁড় করানো হয়। কি কি ব্যাখ্যা? সেসব ব্যাখ্যার মধ্যে আছে এই সরকারে ফেসিবাদের লোকজন বসে আছে, এই সরকার বিভিন্ন দিক থেকে বাধা তৈরি হচ্ছে, এই সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই, এগুলো তার দিক থেকে তুলে ধরা হয়। এইসব ঐক্য না থাকলে তিনি নির্বাচনে যাবেন। আচ্ছা, বেসিক যেটা আসছে জামাতে ইসলামী, আমি আমার তথ্যগত জায়গায় বলবো, আমি কিন্তু গতকালকে একটা আলোচনা আপনাদেরকে বলেছি, এখন পর্যন্ত আমি কনফিডেন্টলি বলছি না যে ইলেকশন হবে না, কারণ আমার সোর্সে ভিন্ন একটা পর্যালোচনা আছে। কিন্তু যারা আমাদের এখানে অতিথি হয়ে আসছেন টকশোতে, তারা সবাই নির্দ্বিধায় বলছে যে নির্বাচন হয়তো হবে না।
সেটা তাদের কথা, তারা তুলে ধরেছেন। আমি আমার তথ্যটা শেষ দিকে আপনাদেরকে বলবো। আজকে পর্যন্ত আমি যেটা আপডেট আছি, তার আগের আলোচনায় হচ্ছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি আজকেও বলেছেন, 16 আগস্ট 2025-এও তিনি বলেছেন যে আগামী ইলেকশন পিআর পদ্ধতিতেই হবে ইনশাল্লাহ, এবং জনগণ পিআর পদ্ধতিতে ভোট করে, যে পিআর পদ্ধতি ছাড়া তারা যাচ্ছেন না ইলেকশনে। এনসিপিও সেই কথা বলছে। তো এই যখন সিচুয়েশন, এই সিচুয়েশন মানুষ অ্যানালাইসিস করছে এবং তার লোকজন বলছে, মানে এটা একটা প্রেশার তৈরি করা যে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি তোমরা মিলে যাও, না হলে কিন্তু ডক্টর ইউনূস সাহেব চলে যাবে, পেঁচাল লাগবে। দেখো পরে আরেকটা গভর্নমেন্ট আসলে পরে সেই গভর্নমেন্ট আওয়ামী লীগের চয়েসে না হইলো, যদি আওয়ামী লীগের দিকে সিম্পেথাইজ হয়, তারা যদি চলে আসে, এরকম কিছু বিষয় দলগুলোর সামনে তুলে এনে হয়তো দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা। শেষ পর্যন্ত উনি কতটা সফল হবেন তার বিষয়ে অপেক্ষা করার বিষয়। তবে কাহিনী আছে ভিন্ন জায়গায়। ভিন্ন জায়গায় কাহিনী হলো এই যে এনসিপি এবং আপনার কি বলে এটাকে জামাত ইসলামী, তারা যে এখন এই যে ঘটনাটা করছে, যারা এখন পলিটিক্স করে, ইলেকশনের ব্যাপারে কনফিডেন্ট, তাদের কাছে কিন্তু তথ্য ভিন্ন রকম। আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে, দেখবেন এই রিপোর্টটা আমি অথেন্টিক মনে করি, এটা শুধু টেবিল মেড রিপোর্ট না মনে করি, কারণ রাজনীতিবিদদের সঙ্গে আমাদের তো কথা হয়, আমরা জানি। শেষ তক গিয়ে এবং আমার সোর্স যেটা বলে যে এখন যে এনসিপি এবং জামাত ইসলামী করছে, এটা আসলে একটা দর কষাকষি। এখন পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপটে 3টা রাজনৈতিক জোট করার ইচ্ছা, আওয়ামী লীগবিহীন ইলেকশন হবে এবং 3টা রাজনৈতিক জোট, একটা বিএনপির নেতৃত্বে, আর একটা হচ্ছে অন্যান্য কিছু দল, ধরেন যেটা গণ অধিকার পরিষদ বা গণতন্ত্র মঞ্চ বা সমমনা জোট, এদেরকে নিয়ে একটা হতে পারে, আর একটা হচ্ছে জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামিক একটা জোট হতে পারে। সেই জোটগুলাও যে আবার খুব ফেয়ারলি বিএনপির সঙ্গে বাড়ি দিবে, ফাইট করবে, ব্যাপারটা সেই জায়গায় না। এখন পর্যন্ত দর কষাকষি আছে, জামাত ইসলামী 50টা সিট চায়, এনসিপি নিজে একাই 30টা সিট চায়। আর এনসিপি যদি বিএনপির সঙ্গে যায়, বিএনপি তার শরিকদেরকে 50, টোটাল শরিকদেরকে 30টার বেশি সিট ছাড়তে চায় না। এটা খেলাটা অনেকটা ওই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে যেরকম হয়েছিল না, যে জাতীয় পার্টিকে সর্বোচ্চ গিয়ে 20-22টা না 26টা সিট ছেড়েছিল লাস্ট ইলেকশনে। এখন এই জাতীয় পার্টির জায়গাটা এই এনসিপি ওয়ালারা তারা দখল করে নিয়েছে, এরকম ধরে নিতে পারেন আপনারা। এই যতই ক্যারিকেচার হোক, আমার 2টা সোর্স আমাকে বলছে, দেখেন ভাই এগুলো হচ্ছে শুধু এই আসন ভাগাভাগির একটা প্রেশার, যেগুলো শুনছেন ইলেকশন হবে না, পিআর পদ্ধতি ছাড়া ইলেকশন করবো না, বাট দ্যাট জামাতও তার একটা মোটামুটি 50 সিটের একটা নিশ্চয়তা, বিএনপির দিক থেকে একটা ছাড়, অলিখিত জোট করবে না, বাট অলিখিত ছাড়ের মধ্যে 50 সিটের নিশ্চয়তা চায়। এনসিপি চায় গোটা 30, আবার যারা এই যে 12 দলীয় সমমনা জোট, 12 দলীয়, তারপরে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এরা চায় আরো 20-40টা। এই জায়গাটা একটা লেনদেনের জায়গা, লেনদেন ঠিক না, একটা বার্গেনিং এর দর কষাকষির জায়গা চলছে। সেই দর কষাকষির জায়গাটা একটা জায়গায় এসে থামবে, তারা মিলেই নির্বাচন করবে। এটা একটা ধারা আছে, এটা একটা, আমি ধারা ঠিক বলবো না, এটা এই লাইনে একটা বিষয় রাজনীতি চলছে। তবে শেষতক এসে যদি সামলানো না যায়, তাহলে ডক্টর ইউনূস তিনি হয়তো হাল ছেড়ে দিবেন, এবং এখন তিনি ওই মেকানিজমটার জন্যই তিনি বলছেন, বা তার আশেপাশের লোকজন আবার বলছে তিনি পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগের একটা গুঞ্জন আছে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে রাজনীতি এখন 50-50 খেলা চলছে, মানে কোন একটা অংশের হার জিত হবে, সেটা আর 1-1.5 মাস 2 মাসের মধ্যে, ইলেকশন যে তফসিল ঘোষণা তার আগে এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে, সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব, এবং আমরা একসাথে এই দেশে, এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক, এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে, এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন, আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। আজকে
এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একটা সুন্দর মিছিল হবে। আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি। আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে। এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল। 19 শতকে এবং 20 শতকে এটা সবসময় হতো, তারপর একসময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে। আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, এই মিছিল সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব। এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন, তো ওনারাও অনেক কষ্ট করে আমাদের এই সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামটা কভার করছেন। ওনাদের প্রতিও কৃতজ্ঞতা। ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে, তো ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে ওনারা। সালামু আলাইকুম। পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে, যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে? বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই। প্রায়োরিটি, মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে, প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কাড়া নেন, তখন তার কাছে ভাল লাগে না, মনে হয় যে আরেকজনের প্রায়োরিটি দিচ্ছে। এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে, ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কার কথা বলছে? আজকে এনসিপির সংবাদ সম্মেলন ছিল, সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, কে বানাইছে? আপনারাই তো বানাইছেন। আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো, যতক্ষণ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করত, তারা যেটা চাইতো ঠিক ওইটাই করত, ততক্ষণ ডক্টর ইউনূস খুব ভালো ছিল। এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো না। তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে মিল মহাব্বত বেশি একটু ছিল, যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না। আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? দেখেন, এরা অনেক কথা বলে, কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত, অথবা যেই লোকটারে আপনিই বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হু ইজ হি? তিনি নোবেল লরিয়েটের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 17 বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি? হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন, আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনোই মানে হাসিনার আমলে কোন রকম ভূমিকা নেন নাই। যখন নিজে বিপদে পড়ছেন তখন নিছেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় বসালেন, তারপর উনি ওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন। চেষ্টা করার পরে এখন আপনাদের মনোভূত হচ্ছে না, এই জন্য যেই ভাষায়, একজন বলল যে গাদ্দার, আরেকজন বলল যে সেজদা দিয়ে আসছে। ভাই, এই ধরনের কথাবার্তা আসলে মানুষকে আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে। আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন, তাহলেও মানুষ ভাবতো যে না ঠিক আছে, তাদের মনোভূত হয় না। কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন, ওনাকে ইভেন লড়াই করছেন। এখন এই যে ভাষা প্রয়োগ, এই যে হুঙ্কার, হুঁশিয়ারি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনোটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না। পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অপমানিত করেন, তাহলে বাকিরা কি করবে? আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া
এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এটাও একটা ইস্যু যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না। তো দুই একটা কথা বলে কিন্তু নিজেও একটু পেচকি লাগাই ফেলছেন। এখন আসলে কি হতে যাচ্ছে সময় বলে দিবে। ভালো থাকুন। সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশাক মেয়র হলে সেটা কি, মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা, মানে এটা আপনার গায়ের জোরের ব্যাপারটা আসছে? হ্যাঁ, প্রথমত খালেদ ভাই পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায় থেকেই আসে, এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে, এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো, যেটা আপনিও জানেন। এবং তখন এই যেহেতু আমি মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হতো। এবং আপনি যদি ইশাক ভাইয়েরও লাস্ট দু একটা প্রেস ব্রিফিং এ উনি নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বোঝানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ভুল বুঝাইছে। তো উনি কিন্তু নিজেও বলেছেন। তো সেই জায়গায় আমার একক স্বেচ্ছাচারী ভাবে এই ডিসিশন নেওয়ার আসলে না, ইয়াটা কোথায় আসে মানে শাহাদাত যখন মেয়র হন তখন হাসান আরিফ ছিলেন, ইশাক যখন মেয়র হতে পারেন নাই তখন আসিফ সাহেব ছিলেন। সেই জন্য মনে হয় যে এখানে আসিফ সাহেব কোনো কিছু করেছেন কিনা। না, এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই, এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই, কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না। তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব। এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল, একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করছেন, অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে। তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের, এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন তারা সেভাবে অ্যাটাক করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তো ইশাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে আসলে সিদ্ধান্ত। আমারও মনে হয় যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশাসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে। জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই এইটা নিয়ে কি আপনি একটু বলবেন? ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা, তাদের দুইজনের একক পছন্দ। তাদের আপনি একটু ভাই এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই, কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওই দিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম, আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না। ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না। তো সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে, আমি সেটা বাস্তবায়ন করেছি। তো এখন এটা তো পারসেপশন, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নেই। যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম, আরো অনেক কিছু। আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ ইচ্ছা করে এটা জনাব আসিফের উপরে আনতেছেন, এরকম আপনার মনে হয়? এখানে হয়তো মিসকমিউনিকেশন সরকার থেকে আরো ভালো কমিউনিকেশন করার সুযোগ ছিল। এটা উনি নিজে না বলেও উনার প্রেস সচিবকে দিয়ে এটা বলাতে পারতেন। আমি কিন্তু এটা এখন পর্যন্ত, মানে আপনি ঠিকই বলেছেন, ইশাক সাহেব বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যুপরি প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করেন নাই, এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।